যদি বেশি দুধ চাই আবার সেটা যত্ন করতে হবে, সেরকমের যদি আমার ক্যাপাসিটি থাকে তাহলে ফ্রিজিয়ানকে সিলেকশন করবো, তাই না? এবার আছে যদি মোটা তাজা করতে চাই তাহলে যে গরু বাড়বে, বয়স আছে তার 2 দাঁতের গরু বা 4 দাঁতের গরু, হ্যাঁ এই গরু কি হবে, বাড়বে। যেহেতু গরু দাঁতেই নাই সেগুলো তো তার বাড়বে না, তাহলে আমরা এই সামগ্রী রঙের ব্যাপার আছে, রঙের উপর দাম আছে না, লাল টকটকা গরুগুলো পাইওয়া হিন্দি এরকমের গরুগুলো দেখতে ভালো, ঠিক আছে না, লাল কালার কালো কালার ওদের চাহিদা বেশি। তাহলে আমরা এইভাবে যা কাজই করতে চাই সেই ধরনের অ্যানিমেল আমরা বেছে নেব, বকনাই হোক আর সেটা ষাঁড় গরু হোক। এই হলো একটা প্রথম কথা, জাত সিলেকশন। জাত সিলেকশনের তার আগে আমাদের আরেকটা কাজ হলো থাকবে কোথায়, বাসস্থান। কতদিন আমি বলছিলাম ভালো বাসস্থান, পরিষ্কার পরিচ্ছন্ন, উঁচু, আশেপাশে ঝোপঝাড় মুক্ত, ঠিক আছে, যাতে মশা বা অন্যান্য কীট পতঙ্গের আক্রমণ থেকে যেন প্রাণী রক্ষা পায়, আরাম আয়েসের যেন ব্যবস্থা থাকে। তারপর হাট থেকে কিনে এনে কি বলছিলাম, হাট থেকে কিনে এনে তাকে অতি যত্ন করতে যাচ্ছে, কারণ যে পরিবেশ থেকে আসছে আপনাকে তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার দিতে হবে, তার সাথে মিশতে হবে তোমার সাথে। এবং এসে আমি বলছিলাম যে একটু স্যালাইন খাওয়াইতে পারেন, ভিটামিন সি খাওয়াইতে পারেন, যেটা তার শরীরে ফল। আমরা যেমন জার্নি করে এগুলো খাই, এগুলো খাই। অযাচিত ব্যথার ওষুধ বা অন্যান্য মেলা ধরনের ওষুধ খাওয়ানোর কোনো দরকার না। তারপরে গরুকে রেস্ট দিতে হবে, 5-7 দিন পালতে হবে, পালার পরে তাকে কৃমিনাশক ওষুধ খাওয়াইতে হবে। কৃমিনাশক ওষুধ সম্পর্কে বলা হয়েছে প্রতি 3 থেকে 4 মাস অন্তর আমার সকল গবাদি পশুকে কৃমির ওষুধ খাওয়াইতে হবে, সেটা ছোট বাচ্চা হোক, গর্ভবতী গাভী হোক, ষাঁড় গরু হোক বা যে কোনো বয়সের গরু হোক। 6 মাস করে করে খাওয়াবো, হ্যাঁ 3 মাস থেকে 4 মাস। তা বোঝাইতে পারছি? কৃমির ওষুধ এটা যেন মিস না হয়, কারণ কৃমি আমাদের পশু পাখির অদৃশ্য শত্রু, পেটের মধ্যে থাকে, সে প্রাণী থেকে তার পুষ্টি আহরণ করে নিজে পরিপুষ্ট হয়, বংশবৃদ্ধি করে আর আমার প্রাণীকে ক্ষতি করে। তো এই কৃমি রাখা যাবে না, কৃমি রাখলে যে খাবার খাওয়াবে ওই খাবারটা চুরি হয়ে যাবে, ঠিক আছে, লস হয়ে যাবে আপনার। এই হলো কৃমির ওষুধ। তারপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকা দেওয়া, ঠিক আছে। আমাদের কতগুলো মানুষের যেমন বড় বড় রোগ আছে, যে রোগে মানুষ মারা যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে। দেখেন হামের টিকা না দেওয়ার কারণে 2 বছর মিস হওয়ার কারণে এবছর অনেক বাচ্চা মারা গেছে, মারা গেছে, তাই না? কিন্তু দীর্ঘদিন হামের টিকা চালু ছিল, তখন কিন্তু এই হাম আর দেখা যায়। হামের টিকা বন্ধ হয়ে গেছে, রোগ আবার ধরে গেছে। ঠিক এরকমের আমাদের নিরেল পশু পাখিরও কতগুলো শক্তিশালী রোগ আছে, যেগুলোর বিরুদ্ধে টিকা যদি দিই তাহলে এই রোগগুলো থেকে আমাদের গবাদি পশু রক্ষা পাবে, হাসি মুখে সবকিছু রক্ষা পাবে। গরুর ক্ষেত্রে আমরা কি করি, করকা, বাবলা, কলাফুলা, তারপরে হচ্ছে এই যে এফএমডি বা জরার, একটা আছে কি এলএসডি, এটা গোটা গোটা আছে, ঠিক আছে। এই সব বড় ধরনের যে সব রোগ আমাদের গরুকে স্বাস্থ্যহানি ঘটায় বা অনেক সময় মারা যায়, এইসব রোগের বিরুদ্ধে টিকা আছে। অনেকগুলো টিকা শুধুমাত্র আমাদের অফিসে, উপজেলা প্রাণী সম্পদ অফিসে পাবেন, কিছু টিকা অফিসেও পাবেন, অফিসের বাইরেও কিনতে পাবেন। যেখানেই পাওয়া যায় আপনাকে টার্গেট দিতে হবে, এই রোগগুলোর বিরুদ্ধে আপনার গবাদি পশুকে বা হাঁস-মুরগিকে টিকা দিতে হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। আপনারা কি করবেন, যখন গবাদি পশু কিনে আসবেন, গরু ছাগল কিনবেন, তখন আমাদের সাথে পরামর্শ করবেন যে কি টিকা দিতে হবে, কি এখন আসতে হবে, ঠিক আছে। কোনোভাবেই এই টিকা মিস করা যাবে না। বর্তমান সময়ে খুবই আলোচিত রোগ হচ্ছে এই যে লাম্পি স্কিন বা মোটামেরা, আপনারা অনেক কথা বলেন, এইটাকে ছোট বাছুরগুলো তো অনেক সময় মারাই যাচ্ছে, আমরা কি করবো, এখন যাদের বাড়িতে গরু আছে সকল গরুকে লাম্পের টিকা দিয়ে দেবো, ঠিক আছে। লাম্পি স্কিন ডিজিজ, যেটা সাধারণত বাইরেই বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের সম্পূর্ণ সাপ্লাই আছে, কিন্তু নাই। কাজে তখন কখন আপনার গরুকে টিকা দিতে হবে, আপনি বাইরেও কিনতে পারবেন। কি দিবেন পরামর্শের জন্য আমাদের কাছে আসবে, বুঝা গেল। একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে খাদ্য ব্যবস্থা। গরু ছাগল হাঁস মুরগি পালতে গেলে 70% উপরে ব্যয় হয় খাদ্যে। আপনি খাদ্যের খরচকে যদি কমাইতে পারেন তাহলে আপনার খামার লাভজনক খামারে পরিণত হবে, ঠিক আছে। কারণ 100 টাকা ব্যয় হলে 70 টাকা ব্যয় হয় কোথায়, খাবারে।
এখন আমরা কি কি খাবার খাওয়াই, একটা চার জাতীয় খাওয়াই, একটা আলাদা খাদ্য খাওয়াই। এই উভয় প্রকারের খাবারই আমার গরুকে খাওয়াইতে হবে, আমার ছাগলকে খাওয়াইতে হবে। না হলে কি হবে, তার শারীরিক যে ডাইজেশন প্রক্রিয়া বা হজম প্রক্রিয়া দেখা যাবে, কখনো গ্যাস হবে, কখনো পাতলা পায়খানা হবে। ঠিক আছে, কাজে আমরা আলাদা খাদ্য খাওয়াবো, তার সাথে সাথে ঘাস বা ঘাস জাতীয় ঘাস, খড়, লতা পাতা যেগুলো আছে এগুলো খাওয়াবো। আমরা যদি ঘাসের পরিমাণটাকে বাড়াইতে পারি তাহলে দানাদার খাদ্যের পরিমাণটা কমে যাবে। দানাদার খাদ্যের পরিমাণ যদি আমরা কমাইতে পারি তাহলে খাদ্য খরচই কমে যাবে। কারণ আমরা জানি দানাদার খাদ্যের দাম অনেক বেশি, 50 টাকার নিচে বিষয়টা রকমের না, অনেক 50 টাকার উপর হচ্ছে দানাদার খাদ্যের কেজি, আর আমাদের ঘাসের কেজি হচ্ছে 3-4 টাকা। আমি ঘাস বেশি খাওয়াইলে দুইটাই লাগবে, দানাদার খাদ্য অবশ্যই কমে আসবে। ভিতরে আরো অনেক কথা আছে, মোটা দাগে বলতেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি গাভী পালি, ষাঁড় পালি, অবশ্যই আমাদের কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। থাকলে আপনি কিন্তু খাদ্য খরচ কমিয়ে আনতে পারবেন। খাদ্য খরচ কমাইতে পারলে আপনার আমার অবশ্যই লাভজনক হবে। খরচ কমলে লাভ বেশি হবে না, ঝুঁকি কমে যাবে। এটা হলো একটা বিষয়। আরেকটা কাজ হচ্ছে যে আপনাদের আরেকটা মোটা দাগের কাজ হচ্ছে যে আপনাদের এরপরে আছে চিকিৎসা। যখন ভ্যাকসিন করবেন, খাদ্য খাবার ঠিক রাখবেন, কিডনির ওষুধ খাওয়াবেন, তারপরেও জীবন যেখানে আছে সমস্যা কিছু আসবে, আসবে না? রোগ ব্যাধি এর বাইরেও আসবে। হয়তো টিকা দিতে দেরি হয়ে গেছে, একটা রোগ ঢুকে যাবে, হয়তো নতুন করে একটা গরুকে কুকুরে কামড় দিবে, তার চিকিৎসা করা লাগবে, তার ভ্যাকসিনেশন করা লাগবে। ঠিক আছে না? একটা ছাগলকে কোনো হবে, কুকুরে, শিয়ালে, বিড়ালে অনেকে কামড়ে, টিকা দিতে হবে। একটা গরু বা বাছুরের অযাচিত ভাবে কেটে গেল, তাকে টিটেনাসের টিকা দিতে হবে। ঠিক আছে, এইসব সমস্যা তারপরেও পেট ফাঁপা, বদহজম, পাতলা পায়খানা, খাওয়ার রুচি কমে যাওয়া, অনেক ধরনের সমস্যা না। গাভী গরু হলে ওলানের সমস্যা, ওলান প্রদাহ। তারপরে আছে যে আপনার গরু হিটেই আসবে না, কনসিভ করবে না। তারপরে অনেক সময় বাচ্চা হওয়ার পরে ফুল আটকে যাবে। হ্যাঁ, আমার একবার বাচ্চা দিয়ে বাচ্চা মানে গাভী আর হিটেই আসবে না, আবার বারবার হিটে আসবে, কিন্তু প্রজনন করানোর পরেও বাচ্চা রাখবে না। এরকম সমস্যা আছে না? তখন কি করতে হবে? দ্রুত সঠিক ডাক্তারের কাছে, একজন ভেটেরিনারিয়ান বিশেষজ্ঞের কাছে আসতে হবে। আমাদের উপজেলাতে ভেটেরিনারি সার্জন আছে, আর উপজেলা প্রাণী সম্পদ অফিসার আছে। আমি অবশ্যই আমার যে আসছিল সে হচ্ছে ভেটেরিনারি সার্জন। এছাড়াও বর্তমানে অনেকে প্রাইভেট প্র্যাকটিসও করে। হ্যাঁ, এরকমের আমরা দেখে সেই সব লোকদের নম্বর রাখতে হবে, অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে। তাইলে আপনারা দ্রুত কি করতে পারবেন? দ্রুত ব্যবস্থা, সঠিক ব্যবস্থা নিতে পারবেন। রোগ ব্যাধি নিয়ে কখনো বসে থাকা চলবে না। আপনার দেরির কারণে হতে পারে আপনার প্রাণীটা মারা যেতে পারে, আপনার প্রাণী বাঁচার সম্ভাবনা কমে যেতে পারে, চিকিৎসা খরচ বেড়ে যাবে, ওষুধ খরচ বেড়ে যাবে। ঠিক আছে, এবং সর্বোপরি প্রাণীটা মারা যেতে পারে। তাহলে আপনাদের আমাদের পরিণতিটা ভয়াবহ হবে, খাবারটাকে সামনে আগাবে। কাজে প্রত্যেকটা পদক্ষেপ আমরা দ্রুততার সাথে নেব। প্রাণী বোবা, তার ভাষা নেই। আপনার তাকে কি করতে হবে? মিশতে হবে। পরিবারে যদি কোনো প্রাণী থাকে তার সাথে মিশতে হবে, তার সাথে তার সঠিক বোঝার চেষ্টা করতে হবে। গরুটা যে খায় না, গরুটা যে প্রস্রাব করতেছে না, পায়খানা শক্ত হয়ে গেছে, তার প্রতি এরকম অবজার্ভ করতে হবে। হ্যাঁ, তাকে অবজারভেশনে, নজরদারিতে। আমরা বাচ্চা ছেলে মেয়ে যেমন লালন পালন করি, খেয়াল করি না? মায়েরা তো সবসময় লেগেই আমার প্রাণীগুলো কিন্তু এরকম, বা তাদেরও ভাষা নেই শিশুদের মতো। বিভিন্ন ভাবে উপসর্গ দিয়ে তারা লক্ষণ প্রকাশ করে। এই লক্ষণগুলো বুঝতে হবে। যেটা মুখটা শুকনা রয়েছে, এটাতে বুঝতে হবে যে কোনো কোনো না কোনো সমস্যা, এবং এটার সাথে সাথে কি করতে হবে? ডক্টর, ভেটেরিনারি বিশেষজ্ঞ বা এই প্রাণী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনাদের প্রতিষ্ঠানে আমরা সরকারি চাকরি করি, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর আছি, আবার বদলি হলে চলে যায়। কিন্তু এই প্রতিষ্ঠান কিন্তু গভর্নমেন্ট আপনাদের জন্য তৈরি করছে। এই প্রতিষ্ঠানটা কিন্তু আছে, মানুষ যায়, মানুষ আসে, ডাক্তার আসবে, ডাক্তার যাবে, প্রতিষ্ঠান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক করবেন, আবার সাথে সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখতে হবে। কারণ জানি কিন্তু আমাদের যেমন এখন পর্যন্ত আমরা 24 ঘন্টা আমাদের সার্ভিস নাই, বন্ধ দিনে সার্ভিস নাই। ঠিক আছে, মাত্র সকাল 9টা থেকে
বিকাল 4টা বা 5টা পর্যন্ত সরকারি অফিসের যে বিধিমালা এই অনুসারে চলে। বাদ বাকি সময় কিন্তু অফিস বন্ধ থাকে। তাইলে আপনার গরু কি ওটা মানবে? 15 দিন অসুস্থ হবে না, রাত 10টায় অসুস্থ হবে না, আপনি তো প্রাণী অফিসের সেবা পাবেন না, তখন কি করতে হবে? এই সমস্ত ভালো ডাক্তারের নম্বরগুলো, মোবাইল নম্বরগুলো রাখতে হবে, তাদের সাথে ব্যক্তিগতভাবে পর্যায়ে রাখলেও কিংবা মানে যে কোনো উপায়ে আপনার প্রাণী যেন ক্ষতির সম্মুখীন না হয়। নাকি বলেন? নাকি ওই 3 দিন আজকে শুক্রবার অসুস্থ হবে, রবিবার অফিস খোলার অপেক্ষায় থাকবেন? থাকবেন না। আর যত দ্রুত আপনি চিকিৎসার ব্যবস্থা করাইতে পারবেন, পরামর্শ নিতে পারবেন, তত আপনার দ্রুত এই সমস্যা থেকে উত্তরণের সুযোগ তৈরি হবে। বলে যে সময়ের এক ফোঁট অসময়ের 10, তাই না? ছোট্ট একটা ব্যবস্থাপনা, ছোট্ট সময়ে একটা ভালো ব্যবস্থা আপনার পরবর্তী সমস্যা থেকে, ক্ষতি থেকে আপনার তাকে রক্ষা করবে, আপনার জীবনকে রক্ষা করবে। যে আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি মেনে চলি, কি বলেন? খারাপ কথা বলছি? উপকারী কথা না? আজকে কিন্তু আমাদের এই ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে যে আমি একদিনে এই 1 ঘন্টায় সব কথা বলে ফেলতে পারবো তা কিন্তু না। বা 3 দিন ধরে আমি অনেক কথা বলছি, আমি বলছি না, আমার পেছনে সার্জন বলছে, আমাদের ভাইরা বলছে, সবাই বলছে যে ইওনো মহোদয় আসছিল, রসিদ সাহেব আসছিলেন না, সবাই কথা বলছেন আপনাদের, কারণ কি সবাই আপনাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করছে আপনারা যেন আপনাদের বিভিন্ন প্রকার মান থেকে আরো একটু ভালো পজিশনে আসতে পারেন, আপনাদের জন্য আয় রোজগার একটু বাড়ে, আপনাদের জীবন মান যেন আর একটু উন্নত হয়। আর এই ফলশ্রুতিতে কিন্তু আমরা জানি গ্রাম পর্যায়ে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো লালন পালনের প্রতিকল্প নেই। আমাদের জনসংখ্যা বাড়তেছে, খাদ্য চাহিদা বাড়তেছে, ঠিক আছে? কাজে এইসব সম্পদের সুষ্ঠু তদারকি, সুষ্ঠু ব্যবস্থাপনা কোনো বিকল্প নেই। এইগুলোর মাধ্যমে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে, আমাদের পুষ্টি চাহিদা, আমিষের চাহিদা, দুধ, ডিম, মাংস এগুলো সব কিন্তু এখান থেকে আসবে। তাহলে আমরা নিজেরা এগুলো লালন পালনের সাথে জড়িত থাকতে পারলে এখান থেকে যে উৎপাদন আসবে, দুধ, ডিম, মাংস এগুলো খেয়ে আমরা যেমন সুস্থ থাকতে পারবো, আমাদের জেনারেশন, আমাদের শিশু, আমাদের যারা বেড়ে উঠছে, যারা বয়স্ক, সকলে যেমন সুস্থ থাকতে পারবো, সাথে সাথে অতিরিক্ত যেটা উৎপাদন হবে সেই উৎপাদনকে কাজে লাগিয়ে আমরা কি করবো, আমাদের এগুলো বেচা বিক্রি করে আমাদের আর্থসামাজিক আর্থিকভাবে আমরা আরো উন্নততর অবস্থায় যাতে আমাদের জীবন জীবিকার মান উন্নয়ন হবে। ঠিক আছে না? নাকি এটাই তো উদ্দেশ্য। কাজে আপনারা, আমি বলবো যে ভাগ্যবান, আপনারা অনেক অফিসারের, উপজেলা পর্যায়ের অফিসারের দেখার সুযোগ হলো, কথা বলার সুযোগ হলো। যারা এখানে আসতে পারেন তাদেরকে আপনারা কি করবেন, আমরা যে কথাগুলো বললাম যতটুকু ভালো মনে হয়েছে সেই ভালো কথাগুলো তাদের মাধ্যমে কি করবেন, অন্যদের কাছে ছড়াই দিবেন। আপনার প্রতিবেশীর মঙ্গল চাইবেন, কিছু টানবেন না, সমালোচনার দরকার নেই। আপনার এই ভালো কথাগুলো যে আপনার গরুকে ভ্যাকসিন করতে হবে, তাকে বলেন যে তোমার গরুকে ভ্যাকসিন দিতে পারাই, ঠিক আছে? সে যদি প্রতিবেশী যদি ভালো থাকে, প্রতিবেশীর গরু যদি ভালো থাকে, আপনার গরু ভালো থাকার চান্স বেশি থাকে। প্রতিবেশীর ছেলে যদি ভালো থাকে, আপনার ছেলেও ভালো থাকার সম্ভাবনা বেশি, নাকি বলেন? আর প্রতিবেশী খারাপ হয়ে গেলে, বাড়ির পাশে যদি রোগ ব্যাধি চলে আসে, আপনার বাড়ি কিন্তু আসার আর বেশি সময় নেই, নাকি বলেন? এই জন্য আমরা বলি, অনেকে সবসময় পিছু টান, উপরে উঠতেছে পা ধরে নামানো, হ্যাঁ না, ও উঠতেছে আপনি উপরে উঠে যাবেন। এইভাবে আমরা যেন অন্যের মঙ্গল চাইলে নিজের আমার মনে হয় যে আমরা ভালো পজিশনে যেতে পারবো। আর আমি আমাদের যে উপজেলা কর্মকর্তা ওখানে আছেন, খুব আন্তরিক, আপনাদের বিভিন্ন এই যে সবাইকে কষ্ট করে এই শ্রম দিয়ে এই যে ডেকে এনে এই আয়োজনের ব্যবস্থা করছেন, চেষ্টা করছেন, সকল এক্সপার্ট যারা উপজেলা পর্যায়ে আছে এই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সংযুক্ত করে, ইনভলভ করে আপনাদেরকে ভালো কিছু, বেটার কিছু, সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করেছেন। ওনার এই পরিশ্রম, ওনাদের এই দায়বদ্ধতা তখনই সার্থক হবে আপনারা যে কথাগুলো শুনবেন এটা নিয়ে যদি আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন। তো আমি ওনাদেরকেও আমার ধন্যবাদ জানাবো আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সাথে সাথে আপনাদেরকেও যে আপনারা খুব ধৈর্য সহকারে এই 3 দিন যাবত এই প্রোগ্রামে অংশ নিয়েছেন, স্বতঃস্ফূর্ত আপনাদের রেসপন্স খুব ভালো লেগেছে। এটাকে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কাজে লাগান, অবশ্যই লাগাবেন এই প্রত্যাশা রেখে, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এই সাথে সাথে আজকে এই 3 দিন ধরে প্রস্তুত হয়ে সভাপতি